একটা সময়কে যে ভারত বাংলাদেশকে দৌড়ের উপরে রাখত, এখন সে ভারতকে পাত্তা দিচ্ছে না বাংলাদেশ। একের পর এক কড়া জবাব দিয়ে নরেন্দ্র মোদীর আধিপত্যে হানা দিচ্ছে ডক্টর ইউনূসের সরকার। এবার ডক্টর ইউনূসের সাহসী পদক্ষেপে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ভারতের চাপানো 10টি বড় প্রকল্প বাতিল করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভারত একতরফাভাবে বাংলাদেশের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থকে উপেক্ষা করে নানা চুক্তি ও প্রকল্প চাপিয়ে দিয়ে নিজের স্বার্থ হাসিল করেছে। ডক্টর ইউনূস এসে সে ধারার পরিবর্তন ঘটিয়েছেন। তিনি বুঝিয়ে দিচ্ছেন কিভাবে চোখে চোখ রেখে কথা বলতে হয়। মূলত বাতিল করা প্রকল্পগুলোতে বাংলাদেশের প্রাপ্তির চেয়ে ভারতের সুবিধাই বেশি ছিল। যেমন ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগের প্রকল্পে ভারত পেত বিনামূল্যে ট্রানজিট সুবিধা, অথচ বাংলাদেশ এই সংযোগের কৌশলগত হুমকির মুখে পড়ত। অভয়পুর আখাউড়া রেলপথ প্রকল্পে ভারতের সামরিক ও বাণিজ্যিক পণ্য পরিবহনের সুবিধা থাকলেও বাংলাদেশ কোনো কৌশলগত লাভ পেত না। আশুগঞ্জ আগরতলা করিডোর, ফেনী নদী জল ব্যবস্থাপনা, কুশিয়ারা নদীর পানি বণ্টন, সড়ক ও নৌপথ উন্নয়ন প্রকল্প, এমনকি ফারাক্কা বাঁধ সংস্কার সহ মোট 10টি প্রকল্প সরাসরি ভারতের স্বার্থে পরিচালিত হচ্ছিল। ভারত নিজেদের স্বার্থে ফারাক্কা ব্যারেজ দিয়ে নদী শাসন করেছে যুগের পর যুগ। এতে বাংলাদেশের বহু নদ নদীর অস্তিত্ব হারিয়ে গেছে। মানুষের জীবন জীবিকাতেও পড়েছে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব। অন্যদিকে নিজেদের ভূখণ্ডে উৎস হওয়া তিস্তা নদী নিয়ে তো ভারত কোনো চুক্তি করতে চায় না। ফলে বর্ষায় বন্যা ও গ্রীষ্মে তীব্র পানির সংকটে পড়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ। অথচ সে ভারতে কিনা নিজেদের প্রয়োজনে বাংলাদেশের ফেনী নদী থেকে পানি নিয়ে যাচ্ছিল। আর এ ব্যবস্থা করে দিয়েছিল বিগত হাসিনা সরকার। 2010 সালে যৌথ নদী কমিশনে 37তম বৈঠকে সাবরুম শহরের মানুষের খাবার পানি সরবরাহের জন্য 1.82 কিউসেক পানি উত্তোলনের সিদ্ধান্ত ছিল। 2012 সালে কারিগরি কমিটির বৈঠকে 7টি শর্ত সাপেক্ষে খাবার পানি সরবরাহের জন্য লো লিফট পাম্প স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। 2019 সালের আগস্টে ঢাকায় সচিব পর্যায়ের বৈঠকের পর ওই বছরের 5 অক্টোবর ভারতে দুদেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে এ সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা অনুযায়ী ফেনী নদী থেকে 1.82 কিউসেক পানি তুলত ভারত, যার পরিমাণ প্রতি সেকেন্ডে 52 লিটার এবং দিনে প্রায় 45 লাখ লিটার। হাসিনার আমলে সরকারিভাবে বলা হয়েছিল মানবিক কারণে সাবরুমের পানির সংকট মেটাতে বাংলাদেশ ভারতকে এ পানি দিতে সম্মত হয়েছে। তবে ফেনী জেলার জল ব্যবস্থাপনা নয়, সবচেয়ে আলোচিত ছিল চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের চুক্তি। ভারতের উদ্দেশ্য ছিল এই দুই কৌশলগত বন্দরকে একচেটিয়া ব্যবহার নিশ্চিত করা, যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারত। ডক্টর ইউনূসের সরকার এই প্রকল্প বাতিল করে জানিয়ে দেয় কোনো দেশের জন্য বাংলাদেশের কৌশলগত স্থাপনা একচেটিয়া ব্যবহারের অধিকার দেওয়া হবে না। বাংলাদেশ সেনাবাহিনীর সুপারিশে সিলেট শিবচর সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প বাতিল করা হয়েছে, যা ভারতের উত্তর পূর্ব অঞ্চলে সরাসরি প্রবেশের সুযোগ করে দিত। একইভাবে পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ প্রকল্প স্থগিত করা হয়েছে, যেখানে ভারত ত্রিপুরা থেকে বাংলাদেশের জ্বালানি বাজারে প্রবেশের চেষ্টা করেছিল। 2024 সালের জুলাই আগস্টে তীব্র আন্দোলনে হাসিনার পতনের পর বাংলাদেশে ভারতীয় আধিপত্যে ফাটল ধরে। হুট করে নিজেদের আজ্ঞাবহ হাসিনার পতন মেনে নিতে পারেনি ভারত। তখন থেকে দেশটি ভিন্ন পরিকল্পনায় বাংলাদেশে আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে। কিন্তু ডক্টর ইউনূস সে পরিকল্পনা একরকম ভেস্তে দিচ্ছেন। সীমান্ত সমস্যা থেকে শুরু করে বাণিজ্য ও কূটনীতি কোনো কিছুতে ভারতকে ছাড় দেওয়া হচ্ছে না। 7 সিস্টার্স নিয়েও ডক্টর ইউনূস বেশ কয়েকবার খোলামেলা কথা বলেছেন। 2024 সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পরপরই এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যদি বাংলাদেশকে অস্থিতিশীল করা হয় তাহলে তা মিয়ানমার সহ চারপাশে ছড়িয়ে পড়বে এবং ভারতের পশ্চিমবঙ্গ ও 7 সিস্টার্সেও ছড়াবে। তখন ডক্টর ইউনূসের এ কথা শুনে বেশ আলোচনা হয়েছিল দু দেশে। সম্প্রতি ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিক্ষোভের ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতীয় চেষ্টার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয়ে বাংলাদেশের এভাবে কথা বলার নজির খুব একটা নেই। প্রতিবাদ জানানো তো দূরের কথা, আগে যত রকম অপবাদে দেয়া হতো বাংলাদেশ থেকে সেটা মুখ বুঝে সহ্য করে নেওয়া হতো। 2025 সালের মার্চে ডক্টর ইউনূস চীন সফর করেন। সেখানে তার একটা কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে পুরো ভারত। ডক্টর ইউনূস বলেছিলেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত 7 সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ড লকড বা স্থলবেষ্টিত অঞ্চল। সমুদ্রের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের। এই অঞ্চলের জন্যই আমরা সমুদ্রের একমাত্র অভিভাবক। মূলত এই বক্তব্যে তিনি ভারতের 7টি রাজ্যে তথা 7 সিস্টার্সের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরেন। কিন্তু বিষয়টি নিয়ে ভারতে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায়। অবশ্য তাতেও ডক্টর ইউনূসের কৌশল পরিবর্তন হয়নি। শেখ হাসিনার আমলে সীমান্তে বিএসএফের হাতে বহু মানুষ প্রাণ হারালেও কড়া কোনো প্রতিবাদ জানানো হতো না। অথচ 2024-এর 5 আগস্টের পর পুরো চিত্রটাই বদলে গেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বেশ তৎপর ভারত।
বেড়া নির্মাণ করতে গিয়ে সীমান্তের নিয়ম লঙ্ঘন করেছে দেশটি। এ ব্যাপারে দিল্লিকে একাধিকবার কঠোর বার্তা দিয়েছে ঢাকা। ভারতের হাই কমিশনার তলব করে সীমান্তে দেশটির তৎপরতায় গভীর উদ্বেগও প্রকাশ করা হয়েছে। এছাড়া ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবিও ছিল পুরোপুরি সতর্ক অবস্থানে। দায়িত্ব নেওয়ার পরপরই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম নির্দেশ দিয়েছেন ভবিষ্যতে যাতে সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিকের প্রাণ না যায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। এতে পুরোপুরি বন্ধ না হলেও সীমান্তে প্রাণহানি আগের চেয়ে কমেছে। বাণিজ্য ইস্যুতেও ভারতকে যেন পরোয়া করছে না বাংলাদেশ। 2025-এর এপ্রিলের শুরুতে বাংলাদেশে যখন বিনিয়োগ সম্মেলন হচ্ছিল, ভারত তখন ঘোষণা দিয়ে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। তবে এতে একেবারেই বিচলিত হয়নি ইউনূস সরকার। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির সেদিন মাঝরাতে সবাইকে মন্ত্রণালয়ে তলব করেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন ঘটনা খুবই বিরল। মন্ত্রণালয়ের সব সচিবকে ডেকে পাঠানোর পর 2 ঘন্টা মিটিং হয়। মিটিং শেষ করে শেখ বশির সাংবাদিকদের জানান ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে কোনো সমস্যা হবে না। এছাড়া বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীও এই বিষয়টিকে বাংলাদেশের সম্ভাবনা হিসেবে উল্লেখ করেছেন। বাংলাদেশ যদি ভারতের উপর নির্ভরতা কাটিয়ে উঠতে চায়, এটাই হতে পারে তার সেরা সময়। সে উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে সবাই। উপদেষ্টা পর্যায়ের অনেকেও বাংলাদেশ নিয়ে ভারতের অযথা নাক গলানোর বিরুদ্ধে কথা বলেছেন। 2024 সালের ডিসেম্বরে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন বলেছিলেন, পায়ে পায়ে ঝগড়া করলে বাংলাদেশি কেউ আর ভারতমুখী হবে না। পার্শ্ববর্তী দেশ হওয়ায় সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক না থাকলেও বাংলাদেশ ও ভারত একে অপরের উপর নির্ভরশীল। তবে ভারত বাংলাদেশকে যে চোখে দেখে সেটা নিয়ে আগে থেকে নাখুশ এদেশের মানুষ। বাংলাদেশ চায় সমতার ভিত্তিতে সম্পর্ক। ডক্টর ইউনূস দায়িত্ব নিয়ে সেরকম সম্পর্কের উপরে জোর দিয়েছেন। তবে আরও কিছু বিষয় থেকে গেছে অমীমাংসিত। এর মধ্যে একটি হলো বিনা খরচে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার। বিমান উঠছে বাংলাদেশের আকাশে, অথচ রাজস্ব যাচ্ছে ভারতের পকেটে। বছরের পর বছর ধরে এমনটি হয়ে আসছে। বাংলাদেশের আকাশপথ ব্যবহার করে বিভিন্ন দেশ নিয়মিত তাদের বাণিজ্য ফ্লাইট পরিচালনা করছে। তবে অনেক ক্ষেত্রে বাংলাদেশকে তাদের কোনো অর্থ দিতে হচ্ছে না, বরং বাংলাদেশের আকাশপথ ব্যবহারের বেশিরভাগ টাকাই পাচ্ছে ভারত। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে যেসব দেশের আকাশপথ ব্যবহার করা হয় সেসব দেশকে সর্বনিম্ন $500 অর্থ পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটি হচ্ছে না। দক্ষিণ এশিয়ার একমাত্র বাংলাদেশের আকাশ ব্যবহার করলে অন্তত 95% বাণিজ্যিক বিমানকে কোনো ডলার দিতে হয় না। কারণ বাংলাদেশের আকাশ ব্যবহার করে যেসব বিমান উড়ে সেগুলো সিগন্যাল রেজিস্টার করা হয় ভারতের রাডার থেকে। তাই দেশের আকাশপথের খুব বেশি সুবিধা পাচ্ছে না বাংলাদেশ। অন্যদিকে লাভবান হচ্ছে ভারত। তবে এই বিষয়টা ঠিক করা গেলে বাংলাদেশ নিজেদের ন্যায্য অধিকার পাবে। ডক্টর ইউনূস হয়তো সে বিষয়েও নজর দেবেন।